আসসালামু আলাইকুম। আলোর প্রতিফলন অধ্যায় লেকচার 2 তে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এই অধ্যায়ে যেসব টপিক নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে প্রতিবিম্ব এবং দর্পণের খুঁটিনাটি। তো প্রতিবিম্ব সম্পর্কেও জানবো, দর্পণের খুঁটিনাটি সম্পর্কেও জানবো। তো আগে আমরা দর্পণ দিয়েই শুরু করি, তারপর দর্পণ থেকে প্রতিবিম্ব আসবে, তারপর আমরা প্রতিবিম্ব নিয়ে কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে দর্পণ পড়ার আগে আমাদের জানা দরকার দর্পণটা কি। দর্পণ বা আয়না হলো একটি মসৃণ তল যাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে এবং যার ফলে কোনো বস্তুর স্পষ্ট বিম্ব তৈরি হয়। তাহলে দর্পণ কি ভাইয়া? দর্পণ বা আয়না হলো এমন একটি মসৃণ তল যাতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে এবং যার ফলে বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, সেটাই হচ্ছে কি দর্পণ। এই দর্পণ কয় প্রকার ভাইয়া? এই দর্পণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ আর একটা হচ্ছে কি গোলীয় দর্পণ। সমতল দর্পণ কোনটা? যার পৃষ্ঠ সমতল। সমতল দর্পণ কোনটা? যার পৃষ্ঠ হচ্ছে কি পৃষ্ঠ সমতল, এটা হচ্ছে কি সমতল দর্পণ। আর যার পৃষ্ঠ হচ্ছে গোলীয়, সেটা হচ্ছে কি গোলীয় দর্পণ। ঠিক আছে? তো সমতল দর্পণের পৃষ্ঠ সমতল এবং গোলীয় দর্পণের কি পৃষ্ঠ গোলীয় হয়ে থাকে। তাহলে চলো একটু সমতল দর্পণ নিয়ে কথা বলি। সমতল দর্পণ কি? সমতল দর্পণ হলো এমন একটি আয়না যার প্রতিফলক পৃষ্ঠ সম্পূর্ণ সমতল। যার প্রতিফলক পৃষ্ঠটা কি সম্পূর্ণ সমতল। এটি আলোর নিয়মিত প্রতিফলনের মাধ্যমে বস্তুর প্রতিবিম্ব তৈরি করে। তাহলে সমতল দর্পণ কি? সমতল দর্পণ হলো এমন একটি আয়না যার প্রতিফলক পৃষ্ঠ সম্পূর্ণ সমতল। এই যে ভাইয়া, এইটা একটা সমতল দর্পণ। এই যে এ বি একটি কি সমতল দর্পণ, যার প্রতিফলক পৃষ্ঠটা এইটা হচ্ছে কি এ বি, এই পৃষ্ঠটাই হচ্ছে কি প্রতিফলক পৃষ্ঠ। এই প্রতিফলক পৃষ্ঠটা কি সম্পূর্ণ সমতল এবং এটি কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটায়। আমরা আগের লেকচারে আলোর নিয়মিত এবং ব্যাপ্ত প্রতিফলন পড়েছিলাম না? তো সেইখানে হচ্ছে এই সমতল দর্পণ হচ্ছে কি আলোর নিয়মিত প্রতিফলন ঘটায়। এখানে দেখো তো এই চিত্রটাতে কি হচ্ছে, এইখানে এক্স বিন্দু থেকে আলোক রশ্মিগুলো এইখানে আসতেছে, এই দর্পণের উপর পড়তেছে এবং সেখান থেকে কি হচ্ছে প্রতিফলিত হইতেছে, তাই না? এইভাবে হচ্ছে আলোক রশ্মি আসতেছে এবং সেখান থেকে আলোক রশ্মি কি হচ্ছে প্রতিফলিত হচ্ছে। তো আমাদের প্রতিফলিত হয়ে কোথায় আসতেছে? আমাদের চোখে আসতেছে, তাই না? তো ভাইয়া দেখো তো এই চোখে আমাদের যে আলোক রশ্মিগুলো আসতেছে, আমাদের চোখ কি দেখতেছে? আমাদের চোখ দেখতেছে যে বস্তুটা দর্পণের পিছন থেকে এরকম কোন একটা বিন্দু থেকে আসতেছে। ঠিক আছে? আমাদের চোখ কি দেখতেছে? আমাদের চোখ দেখতেছে এই বস্তুটা দর্পণের পিছন থেকে, এই যে আলোগুলা কোথা থেকে আসতেছে দর্পণের পিছন থেকে, এই একটা এক্স প্রাইম বিন্দু থেকে, এইভাবে কোনো একটা বিন্দু থেকে আসতেছে। ঠিক আছে? তাহলে বলো তো ভাইয়া, এটা কোথায় দেখতেছে? দর্পণের পিছনে কোনো একটা বিন্দু থেকে আসতেছে বলে মনে হচ্ছে না? তো এই যে আসতেছে থেকে বলে মনে হচ্ছে, এটাই হচ্ছে মূলত ভাইয়া অবাস্তব বিম্ব। তো আমরা যখন বিম্ব বলবো তখন এই টপিকটা নিয়ে কথা বলবো যে অবাস্তব বিম্ব কি, বাস্তব বিম্ব কি। তো আপাতত এইটুকু দেখো। তো এই যে দর্পণে, এই যে এ বি দর্পণ থেকে এক্স বস্তুটা যে দূরে আছে না ভাইয়া, এই এক্স বি দর্পণ থেকে এক্স বস্তুটা যতটুকু দূরত্বে আছে, এই বি এ বি দর্পণ থেকে এই এক্স প্রাইম বস্তুটাও ঠিক তত দূরত্বেই আছে। অর্থাৎ এদের দূরত্ব কি, অর্থাৎ বাস্তবে বস্তুটা যেখানে অবস্থিত এবং আমরা বস্তুটা যেখানে থেকে আসতেছে বলে মনে হচ্ছে বা প্রতিবিম্ব যেখানে গঠিত হয়েছে, আয়নার দূরত্ব কি এই দুইটা সমান। অর্থাৎ বস্তু থেকে আয়নার দূরত্ব এবং প্রতিবিম্ব থেকে আয়নার দূরত্ব কি সমান, তাই না? তো এইখান থেকে আমরা বলতে পারি কি সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো কি বলতে পারি? সমতল দর্পণের বৈশিষ্ট্য হচ্ছে কি এটা অসৎ বিম্ব তৈরি করে। অসৎ বলতে কি অবাস্তব বিম্ব তৈরি করে। অসৎ বলতে কি অবাস্তব বিম্ব, অবাস্তব বিম্ব তৈরি করে। অবাস্তব বিম্ব তৈরি করে কেন? অবাস্তব বিম্ব কেন? কারণ এটা হচ্ছে কি আমাদের চোখ, আমাদের মনে হচ্ছে বস্তুটা এক্স প্রাইম কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে, কি হচ্ছে আসতেছে বলে মনে হচ্ছে। বাস্তবে কোথাও থেকে আসতেছে না, আমাদের মনে হচ্ছে যে এক্স প্রাইম কোনো বিন্দু থেকে বস্তুটা আসতেছে। ঠিক আছে? অর্থাৎ এই জন্যই আমরা এটা কি বলবো কি অবাস্তব বিম্ব। আমরা যখন বিম্ব বলবো তখন হচ্ছে এই পরের স্লাইডেই আমরা হচ্ছে বিম্ব নিয়ে কথা বলবো, তখন হচ্ছে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। এই যে প্রতিবিম্বের আকার ও আকৃতি কি বস্তুর সমান। প্রতিবিম্বের আকার, এই যে প্রতিবিম্বর আকার কি, এই যে তোমার এইখানে এক্স বস্তুটাতে যে বস্তুটা থাকবে তার আকার এবং এই প্রতিবিম্বের আকার কি হবে সমান হবে। অর্থাৎ বস্তুটা যত বড় হবে প্রতিবিম্বটাও কি তত বড় হবে। এর উদাহরণটা কিরকম? তুমি যখন বাসায় ভাই আয়না দেখো, তখন আয়নার সামনে তুমি যখন দাঁড়াও তখন কি আয়নাতে তুমি নিজেকে বড় দেখো? না, তুমি যতটুকু আয়নাতেও ঠিক ততটুকুই দেখো, তাই না? এটাই বলা হয়েছে এই যে প্রতিবিম্বের আকার এবং আকৃতি বস্তুর সমান। অর্থাৎ তোমার প্রতিবিম্বটা যে তৈরি হয় আয়নাতে, সেটার আকার এবং আকৃতি কি হয় সমান হয়। তারপর প্রতিবিম্বটার পার্শ্ব পরিবর্তন হয়, অর্থাৎ তোমার বাম হাত কি হয়ে যায় ডান হাত দেখায়, আবার ডান হাতকে কি দেখায় বাম হাত দেখায়। এই যে বস্তুর বাম দিকের প্রতিবিম্ব ডান দিকে এবং ডান দিকের প্রতিবিম্ব কোন দিকে হয় বাম দিকে হয়। বস্তু থেকে দর্পণের দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব
সমান হয়, যেটা আমি তোমাকে বললাম। অর্থাৎ এই যে বস্তু এক্স বস্তু থেকে দর্পণের দূরত্ব, আর এই যে প্রতিবিম্ব এক্স প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম থেকে দর্পণের দূরত্ব কি সমান, এটাই বলছে বস্তু থেকে দর্পণের দূরত্ব এবং প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্ব সমান হয়। তো এইখানে আমরা বিম্ব নিয়ে বারবার কথা বলতেছি, তো আমাদের একটু বিম্ব সম্পর্কে জানা উচিত। চলো প্রতিবিম্বটা সম্পর্কে একটু জানি নি। প্রতিবিম্ব কি ভাইয়া? কোনো বিন্দু বা উৎস থেকে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অর্থাৎ অন্য কোনো বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়, অথবা অন্য কোনো বিন্দুতে মিলিত হয়। দুইটা ঘটনা ভাইয়া, একটা হচ্ছে অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে, মনে হয়, বাস্তবে না, কিন্তু মনে হচ্ছে যে এরকম কোনো একটা জায়গা থেকে আসতেছে, অথবা কোনো একটা বিন্দুতে মিলিত হয়, এবার কি বাস্তবেই কোথাও মিলিত হচ্ছে। এই দ্বিতীয়, তবে এই দ্বিতীয় বিন্দুকে কি বলে? প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। অর্থাৎ এক কথায় যদি বলি, কোনো একটা বিন্দুর বা উৎস থেকে আলো আসতেছে এবং সেটা প্রতিফলনের পর যদি বাস্তবে কোথাও মিলিত হয়, অথবা অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই যে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে কি দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর কি বলে? প্রতিবিম্ব বলে। এই যে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর কি বলে? প্রতিবিম্ব বলে। তো প্রতিবিম্ব কয় প্রকার ভাইয়া? প্রতিবিম্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব আর একটা হচ্ছে কি অসৎ প্রতিবিম্ব। সৎ মানে রিয়াল ইমেজ, আর একটা অসৎ প্রতিবিম্ব বা ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। সৎকে কি বলা হয়? বাস্তব বিম্ব, বাস্তব বিম্ব, ওকে। আর এটাকে অসৎকে কি বলা হয়? অবাস্তব বিম্ব, ওকে। এটুকু বুঝতে পারছো? এটুকু বুঝলে আসো একটু সৎবিম্ব আর অসৎবিম্ব নিয়েও কথা বলি। সৎবিম্ব কি? সৎবিম্ব হলো এমন এক ধরনের প্রতিবিম্ব যা কোনো বিন্দু থেকে আসা আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর অন্য কোনো বিন্দুতে প্রকৃতপক্ষেই মিলিত হয়। তাহলে বাস্তব বিম্ব কি ভাইয়া? বাস্তব বিম্ব হচ্ছে যখন কোনো আলোকরাশি আসে এবং সেটা কি প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর বাস্তবেই কোথাও মিলিত হয়। কি হয়? বাস্তবেই অন্য কোথাও মিলিত হয়, যে প্রকৃতপক্ষে অন্য কোথাও মিলিত হয়, তাকে কি বলা হয়? বাস্তব বিম্ব বলে। ঠিক আছে। বাস্তব বিম্ব কি দেখা যাবে? এই যে সৎ বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। যেসব বাস্তব বিম্ব আমরা দেখি সেগুলো কি কি চোখেও দেখা যায়, পর্দাও ফেলা যায়। সিনেমা হলে পর্দায় কি যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে কি সৎ প্রতিবিম্ব বা বাস্তব প্রতিবিম্ব। তাহলে এই সহজ কথায় কি, বাস্তব প্রতিবিম্ব হচ্ছে কি কোনো একটা বিন্দু থেকে, অর্থাৎ এইরকম কোন একটা বিন্দু থেকে আসা আলোকরশ্মি প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো, এটা হচ্ছে প্রতিফলন হচ্ছে, বা এই পাশে গেলে কি প্রতিসরিত হচ্ছে, তাই না? প্রতিফলন বা প্রতিসরণের পর যদি অন্য কোনো বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, কি অন্য কোনো বিন্দুতে মিলিত হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? বাস্তব প্রতিবিম্ব বলবো। আর সেম জিনিসটাই যদি অন্য কোনো বিন্দুতে মিলিত না হয়ে অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই যে দেখো অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এই যে এক ধরনের প্রতিবিম্ব যা অন্য কোনো বিন্দু থেকে আসা আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর অন্য কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, বাস্তবে আসছে না, কিন্তু কি তোমার মনে হচ্ছে যে এইখান থেকে আলোটা আসতেছে, কিন্তু তার প্রকৃতপক্ষে সেই বিন্দুতে মিলে না, অর্থাৎ অন্য কোনো বিন্দু থেকে আসতেছে বলে মনে হয়, এ ধরনের বিম্বকে কি বলে? অসৎ বিম্ব বা হচ্ছে কি অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্ব কি ভাইয়া? অবাস্তব বিম্ব চোখে দেখা যায়, অবশ্যই তুমি চোখে দেখবা, কিন্তু পর্দায় ফেলতে পারবা না। বাস্তব বিম্ব কি চোখেও দেখা যায়, পর্দাও ফেলা যায়। অবাস্তব বিম্ব কি হয়? চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায় না। এই যে সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে কি অবাস্তব বিম্ব। এই যে আমরা সমতল দর্পণ বললাম না, এইখানে এই যে সমতল দর্পণ, এইখানে যে বিম্বটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে কি অবাস্তব বিম্ব, কারণ এটা কোথাও কি, এটা কোথাও মিলিত হয়েছে, এটা হচ্ছে কি আমাদের মনে হচ্ছে এরকম একটা জায়গা থেকে আলোক রাশিটা আসতেছে, ঠিক আছে। এটা এই জন্য কি কোথাও বাস্তবে কোথাও মিলিত হচ্ছে না, কিন্তু মনে হচ্ছে এক্স প্রাইম বিন্দু থেকে আলোক রাশিগুলো আসতেছে, এটা এই জন্য কি অবাস্তব বিম্ব। ঠিক আছে, বুঝতে পারছো? এই এই দেখো অবাস্তব বিম্ব কি পর্দায় ফেলা যায় না, কিন্তু এটা অবাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় না, ঠিক আছে। তো এই যে এইটুকু যদি বুঝে থাকো ভাইয়া, তাহলে আমরা এখন সমতল দর্পণ থেকে পড়লাম, বিম্ব পড়লাম, এখন আমরা আসো গোলীয় দর্পণ সম্পর্কে একটু পড়াশোনা করি। গোলীয় দর্পণ কি ভাইয়া? কোনো গোলকের অংশ বিশেষ যদি দর্পণ বা আয়না হিসেবে কাজ করে তাকেই গোলীয় দর্পণ বলে। অর্থাৎ কোনো একটা গোলক, এই যে সাপোজ এই গোলকটা, এই গোলকটা একটা গোলক, এর অংশ বিশেষ, এই যে আমরা সবুজ অংশ দিয়ে যেটা কাটছি, এই অংশটা নিয়ে যদি আমরা কি দর্পণ হিসেবে কাজ করি বা আয়না হিসেবে ব্যবহার করি, তখন আমরা সেটাকে কি বলবো? গোলীয় দর্পণ বলবো। ওকে। এই যে তলের প্রকৃতির উপর ভিত্তি করে গোলীয় দর্পণ আবার কয় প্রকার? দুই প্রকার। কিসের প্রকৃতি? প্রতিফলক তলের প্রকৃতির উপর, প্রতিফলক তলের প্রকৃতির উপর ভিত্তি করে দর্পণকে কয় ভাবে ভাগ করা যায়? গোলীয় দর্পণকে দুই ভাগে, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে কি অবতল দর্পণ, কনভেক্স মিরর আর কি কনকেভ মিরর, ঠিক আছে।
তো এইটুকু যদি বুঝে থাকো ভাইয়া, তাহলে আসো আমরা একটু অবতল দর্পণ নিয়েও কথা বলি, উত্তল দর্পণ নিয়েও কথা বলি। প্রথমে অবতল দর্পণটা একটু দেখি। যে গোলীয় দর্পণের ভেতরে অবতল বা গর্তের ন্যায় পৃষ্ঠ প্রতিফলক হিসাবে কাজ করে তাকে অবতল দর্পণ বলে। লেখাটা দেখে হয়তো তুমি কিছুই বোঝো নাই, কিছু বোঝার দরকারও নাই, আমি এখন তোমাকে চিত্রের মাধ্যমে বুঝাই দিতেছি। এইখানে দেখো তো ভাইয়া কি হয়েছে, এই যে আমরা একটা বৃত্ত থেকে, এই যে বৃত্তটা থেকে আমরা কি এই অংশটুকু কেটে নিছি, ওকে। এই যে কেটে নেওয়া, তার মানে এটা হচ্ছে কি গোলীয় দর্পণ, তাই না? এটা হচ্ছে কি গোলীয় দর্পণ। তো এই গোলীয় দর্পণটার ক্ষেত্রে কি হইতেছে ভাইয়া, এই গোলীয় দর্পণটা দেখো তো, অবশ্যই এটা যদি একটা গোলীয় দর্পণ হয়, এটা ধরো একটা গোলীয় দর্পণ, ওকে। তো এটার উত্তল অংশ কোনটা ভাইয়া, এটা অবশ্যই বাইরের দিকে যে অংশটা এটা হচ্ছে কি উত্তল অংশ, তাই না? এটা হচ্ছে কি উত্তল, আর এই যে নিচে ভিতরের দিকে যে অংশটা সেটা হচ্ছে কি অবতল অংশ, তাই না? এখন কোন দর্পণটাকে আমরা উত্তল বলবো আর কোন দর্পণটাকে আমরা অবতল বলবো, তাই না? এটা আমাদের জানা দরকার। দেখো তবে এই চিত্রে আমি কি অ্যাড করছি, এই চিত্রে আমি অবতল অংশে কোনো কিছু দেই নাই, কিন্তু আমি উত্তল অংশে কি লাগাইছি, প্রলেপ লাগাইছি। এটা কি, এই যে আমি এই যে লাল লাল দাগগুলো দেখতে পাচ্ছ, এটা ধরো প্রলেপ, ঠিক আছে? রূপা, তোমাদের এই দর্পণ তৈরিতে রূপা বা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়। তো ধরো এটা হচ্ছে কি সেই প্রলেপ। আচ্ছা, আমি যদি উত্তল দর্পণে এইভাবে প্রলেপ দিয়ে রাখি, আমি যদি এই উত্তল দর্পণে এইভাবে প্রলেপ দিয়ে রাখি, তাহলে উত্তল দর্পণটা কি আমার প্রতিফলক হিসাবে কাজ করবে? এটা কিন্তু আমার প্রতিফলক হিসাবে কাজ করবে না, অর্থাৎ এই অংশটাতে আমি প্রতিফলন করতে পারবো না। তাহলে প্রতিফলন করতে করবে কোনটা ভাইয়া, এই অবতল অংশটা। এই অবতল অংশটা কি করবে, প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে। এইটাই তোমার বলা হয়েছে এইখানে। দেখো, যে গোলীয় দর্পণের অবতল বা গর্তের ন্যায় পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে, আমার এখানে প্রতিফলক হিসেবে কাজ করতেছে কোনটা, এই গর্তের ন্যায় অংশটা প্রতিফলক হিসেবে কাজ করতেছে না, কারণ আমি উত্তল অংশে তো কি প্রলেপ লাগাইছি। তো প্রলেপ লাগানোর ফলে উত্তল অংশ তো প্রতিফলক হিসেবে কাজ করবেই না, তাহলে কাজ করবে কোনটা, অবতল অংশটা প্রতিফলক হিসেবে কাজ করবে। এই জন্য এই দর্পণটাকে আমরা কি বলি, এই দর্পণটাকে আমরা অবতল দর্পণ বলি, ঠিক আছে? অবতল দর্পণ কেন বলি বুঝতে পারছো? কারণ উত্তল দর্পণে প্রলেপ লাগানো আছে, ফলে উত্তল দর্পণ প্রতিফলক হিসেবে কাজ করে না। প্রতিফলক হিসেবে কাজ করতেছে কোনটা, অবতল অংশটা আমার প্রতিফলক হিসেবে কাজ করতেছে, এই যে অবতলক বা অবতল বা গর্তের ন্যায় পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করতেছে, এই জন্য এটা কি অবতল দর্পণ। তাহলে উত্তল দর্পণ কোনটা হবে ভাইয়া, তাহলে উত্তল দর্পণ হচ্ছে, এবার দেখো এই যে দর্পণটা দেখো, এই দর্পণটার উত্তল পৃষ্ঠে আমি কিছু লাগাইছি, উত্তল পৃষ্ঠে কিন্তু কোনো প্রলেপ লাগাইনি। তাহলে আমি প্রলেপ লাগাইছি কোন অংশে, অবতল অংশে। অবতল অংশে যদি ভাই আমি প্রলেপ লাগাই থাকি, তাহলে কি আমার অবতল অংশটা কি প্রতিফলক পৃষ্ঠ হিসেবে কাজ করবে? অবশ্যই না, কারণ এখানে প্রলেপ লাগানোর কারণে এখানে তো প্রতিফলন হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে প্রতিফলন হবে কোনটাতে, এই উত্তল অংশটাতে প্রতিফলন হবে, অর্থাৎ আলোক রাশি আসবে, এইভাবে আলোক রশ্মি এসে এইভাবে ধরো আলোক রাশি আসলো এবং এইভাবে কি হবে, প্রতিফলিত হবে, ঠিক আছে? তো এই জন্য এটাকে বলা হয় কি ভাইয়া, এটাকে বলা হয় উত্তল দর্পণ। এই যে দেখো, যে গোলীয় দর্পণের বাইরের বা উত্তল পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে তাকে উত্তল দর্পণ বলে। তাহলে এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে উত্তল দর্পণ, ওকে। এটা যদি বুঝে থাকো, আসো একটু এই চিত্রটার দিকে লক্ষ্য করি। এই চিত্রটাতে ভাইয়া তুমি কি দেখতে পাচ্ছ বলো তো, এটা কোন দর্পণ, এটা কোন দর্পণ বলো তো? কারণ উত্তল পৃষ্ঠে দেখো, উত্তল পৃষ্ঠে আমি প্রলেপ লাগাইছি, সরি উত্তল পৃষ্ঠে আমি প্রলেপ লাগাইছি। উত্তল পৃষ্ঠে প্রলেপ লাগার কারণে আমার এখানে কোন অংশটা প্রতিফলক হিসেবে কাজ করতেছে, অবতল অংশটা প্রতিফলক হিসেবে কাজ করতেছে, তাই না? তার মানে এটা হচ্ছে কি অবতল দর্পণ। তো এই দর্পণটা ভাইয়া, এই দর্পণটা, এই যে দর্পণটা, এটা হচ্ছে কি কোনো গোলকের অংশ বিশেষ, তাই না? কোনো গোলকের অংশ বিশেষ। তো এই দর্পণের বিভিন্ন বিন্দু আছে, বিভিন্ন বিন্দুর নাম আছে, আমরা একটু সেগুলো নিয়ে কথা বলি। তার আগে আমি তোমাদের এই জিনিসটা একটু বলি। আচ্ছা ভাইয়া, এইটা ধরো হচ্ছে সেই গোলক, ঠিক আছে? এই গোলকের তো আমি এই অংশটুকু কেটে নিয়েছি, তাই না? এই অংশটুকু তো আমি কেটে নিয়েছি, তাই না? এই অংশটুকু কেটে নিয়ে আমি সেটাকে কি বানাইছি, অবতল দর্পণ বানাইছি। এই অবতল দর্পণের এই অংশটুকু, এই অবতল দর্পণটা যে গোলকের অংশ, এই অবতল দর্পণটা কোন গোলকের অংশ, এই অবতল দর্পণটা কথার কথা হচ্ছে আমার এই গোলকের অংশ। তো এই গোলকের তো একটা কেন্দ্র আছে ভাইয়া, তাই না? এই কেন্দ্রটাকে আমরা কি বলবো, এই কি একটা কেন্দ্র আছে, ঠিক তেমনি এই এই অবতল দর্পণটাকেও যদি আমরা এইভাবে বড় করে একটা বৃত্ত আট করি, তাহলে কি তার একটা কেন্দ্র থাকবে না? সেই কেন্দ্রটাকে বলা হয় ভাইয়া বক্রতার কেন্দ্র। সেই কেন্দ্রটাকে কি বলা হয়, এইখানে যদি আমরা সেই কেন্দ্রটা দেই, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। এটা আমি হয়তো একটু উপরে দিয়ে ফেলছি। আচ্ছা, আনুমানিক চিত্র, ঠিক আছে, এগুলো হচ্ছে আনুমানিক চিত্র আর্ট করতেছি। তোমরা যখন কাটা কম্পাস বা পেন্সিল দিয়ে আর্ট করবা, তখন হচ্ছে তোমরা হচ্ছে ভালোভাবে আর্ট করবা, ঠিক আছে? তো এটাকে কি বলা হয়, বক্রতা কেন্দ্র, ঠিক আছে? এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা ভাইয়া, এই যে দর্পণটা আমি ব্যবহার করছি, এই দর্পণটার একটা জ্যামিতিক কেন্দ্র আছে না? অবশ্যই আছে। তো এই যে দর্পণের জ্যামিতিক কেন্দ্রটাকে আমি কি বলবো, এই দর্পণের যে জ্যামিতিক কেন্দ্রটা আছে সেটাকে যদি আমি পি দেই, তাহলে এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় কি মেরু। সি হচ্ছে কি
বক্রতার কেন্দ্র লিখো, বক্রতার কেন্দ্র। আর পি হচ্ছে কি মেরু বিন্দু, কি বিন্দু? মেরু বিন্দু। ওকে, তো এই যে বক্রতার কেন্দ্র আর এই যে পি, এই দুটাকে যদি আমি যোগ করি তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে ভাইয়া কি, এইটা যে আমি যেটা পাই এটা হচ্ছে কি সিপি হচ্ছে কি প্রধান অক্ষ। কি বলা হয় এটাকে? প্রধান অক্ষ। আচ্ছা ভাইয়া, এই যে বৃত্ত, আমি তো এইটাই অ্যাড করছি তাই না? আমি তো এই যে একটা এই গোলকের একটা কেন্দ্র দিছি, সরি, এই গোলকের একটা কেন্দ্র দিছি আর এই যে দর্পণটার কি একটা জ্যামিতিক কেন্দ্র দিছি, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে এইটা হচ্ছে কি ভাইয়া বলো তো? এটা বৃত্তের ব্যাসার্ধ না? এটা বৃত্তের ব্যাসার্ধ না? এটা তো বৃত্তের ব্যাসার্ধ। আর যে রেখাটা টানছি এটাকে আমরা কি বলতেছি? প্রধান অক্ষ। এটাকে আমরা কি বলতেছি? প্রধান অক্ষ। সিপি হচ্ছে কি? সিপি হচ্ছে প্রধান অক্ষ। আর সি এবং পি এর যে দূরত্বটা ভাইয়া, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো বক্রতার ব্যাসার্ধ। সেটাকে যদি বক্রতার ব্যাসার্ধ আমরা আর দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ। তাহলে এই যে সিপি যেটা আছে সেটা হচ্ছে কি প্রধান অক্ষ, সিপি অক্ষটা হচ্ছে কি প্রধান অক্ষ। আর সিপি এর মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে কি বক্রতার ব্যাসার্ধ, কারণ এই যে এই গোলকটার অংশ আর এই গোলকটার এই যে আর থেকে এই জ্যামিতিক এই দর্পণের কেন্দ্রটা হচ্ছে কি এইটুকু দূরত্ব কি ব্যাসার্ধ, তাই না? এটুকু হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আমরা বলবো বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, এবার ভাইয়া এইখান থেকে ধরো কোনো একটা আলোক রশ্মি আসলো, আমরা এইখানে আলোক রশ্মির মধ্যেই দেখাই। ধরো এই দর্পণের উপর প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আসছে। কিসের সমান্তরালে? প্রধান অক্ষের সমান্তরালে। এই যে এইটা অর্থাৎ সিপি হচ্ছে কি প্রধান অক্ষ না? প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসছে। এই আলোক রশ্মিটা ভাইয়া যে বিন্দু দিয়ে যাবে সেটাকেই আমরা বলবো প্রধান ফোকাস। সেটাকে কি বলবো? প্রধান ফোকাস। অর্থাৎ এই যে সমান্তরালে আসা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, এই যে সিপি হচ্ছে কি, সিপি হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি দর্পণে পড়ার পর সেটা কি হয়, সেটা যে পথে প্রতিফলিত হয় বা যে বিন্দু দিয়ে যায় সেটাই হচ্ছে কি, সেটাকে বলা হয় প্রধান ফোকাস। অর্থাৎ এইটা হচ্ছে এফ, হচ্ছে কি এফ হচ্ছে প্রধান ফোকাস। ঠিক আছে, প্রধান ফোকাস। ওকে, এটা হচ্ছে কি প্রধান ফোকাস। আচ্ছা, একটা আলোক রশ্মি সমান্তরালে আসলো। এবার ধরো কোনো একটা আলোক রশ্মি কি হইলো, কোনো একটা আলোক রশ্মি ধরো তোমার এই যে কি এই সি বিন্দু দিয়ে গেল। ঠিক আছে, এই সি বিন্দু দিয়ে কোথাও গেল, এই বিন্দুটাই হচ্ছে কি ভাইয়া, এই যে সি ধরো এটা হচ্ছে, তুমি এটাকে যদি দর্পণ কল্পনা করো, এটা এম পি, এম প্রাইম যদি তোমার দর্পণটা হয়, তাহলে সি এটাকে যদি এক্স বিন্দু ধরো, তাহলে সি এক্স হচ্ছে কি তোমার গৌণ অক্ষ। এই এগুলা হচ্ছে কি এটা প্রধান অক্ষ। এই যে সিপি হচ্ছে প্রধান অক্ষ, সিপি বাদে যেগুলো হচ্ছে অক্ষগুলো আছে এগুলো হচ্ছে কি গৌণ অক্ষ। যে কোনো বিন্দুতে এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এগুলো হচ্ছে কি সির সাথে, এগুলো হচ্ছে কি গৌণ অক্ষ। তো প্রধান এই যে তোমার বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় ভাইয়া, তাহলে সেটা কি হয় একই পথে ফিরে আসে। অর্থাৎ এই পাশে বক্রতার কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি যায়, এই পথে যদি কোনো আলোক রশ্মি যায়, এই পথে যদি কোনো আলোক রশ্মি যায়, সেটা আবার কি একই পথে ফিরে আসে। ওকে, সেটা হচ্ছে কি একই পথে ফিরে আসে, যে পথে যায় সে পথেই ফিরে আসে। তো এইখান থেকে তুমি হচ্ছে বুঝছো তো কোনটা কি। আমি যদি আবার এক কথায় সহজভাবে বলি, এই দর্পণটা অর্থাৎ এই অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, সেটা যে গোলকের অংশ তার কেন্দ্রকে কি বলা হয়? বক্রতার কেন্দ্র বলা হয়। অর্থাৎ এই গোলকটার যদি অংশ হয় তাহলে তার যে কেন্দ্র, এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রটাই হচ্ছে কি বক্রতার কেন্দ্র। এই যে সি হচ্ছে কি বক্রতার কেন্দ্র। আবার এই দর্পণটা হচ্ছে কি, এই দর্পণটার একটা জ্যামিতিক কেন্দ্র আছে, সেই কেন্দ্রটাকে যদি আমি পি নাম দেই সেটা হচ্ছে কি মেরু বিন্দু। সেটাকে বলবো আমরা কি মেরু বিন্দু। আর সিপি এর মধ্যবর্তী এই সিপি কে আমরা যদি যোগ করি তাহলে সেটা যে রেখাটা পাই সেটাকে বলা হয় কি প্রধান অক্ষ। ঠিক আছে, সেটাকে বলবো কি এই যে সিপি হচ্ছে প্রধান অক্ষ। সিপি এর মধ্যে যে মধ্যবর্তী দূরত্বটা আছে, এই যে অর্থাৎ এই যে বৃত্তের কেন্দ্র এবং হচ্ছে কি জ্যামিতিক কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা কি বলবো? ব্যাসার্ধ, অর্থাৎ আর। এটাকে কি বলা হয়? বক্রতার ব্যাসার্ধ। ওকে, আর এই বিন্দু বাদে, মেরু বিন্দু বাদে বাকি যে বিন্দুগুলো আছে এই দর্পণের উপর, সেগুলাকে কি বলা হয়? সেগুলাকে বলা হয় গৌণ অক্ষ। সেগুলাকে কি বলা হয়? এই যে এক্স, এইটাকে আমরা বলতে পারি গৌণ অক্ষ। ওকে, গৌণ অক্ষ। এটাকে আমরা এই যে এক্স বিন্দুটাকে আমরা কি বলতে পারি? গৌণ অক্ষ। অর্থাৎ সিপি সি এক্স কে আমরা কি বলতে পারি? গৌণ অক্ষ। ঠিক আছে, তো এইটুকু যদি বুঝে থাকো, এখন আসো উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি। উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম কথা ভাইয়া। এই দর্পণটার বক্রতার কেন্দ্র কোথায় হবে ভাইয়া? এই দর্পণটার বক্রতার কেন্দ্র অবশ্যই এই পাশে হবে, তাই না? এইখানে। ওকে, তো এই যে বক্রতার কেন্দ্র এইখানে, এইটা যদি এইখান থেকে আমরা যোগ করি দেই, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র আর এটা হচ্ছে কি, এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে কি মেরুবিন্দু। তো এই রশ্মিটাকে যদি আমরা এই পাশে একটু বর্ধিত করে দেই,
তো এখানে দেখো তো ভাইয়া, এইটা যেহেতু হচ্ছে কি, এটা যেহেতু হচ্ছে উত্তল দর্পণ, এর অবতল অংশে কি প্রলেপ লাগানো আছে, তাহলে কি এখানে কোনো আলোক রশ্মি এসে প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ আছে না। তাহলে আলোক রশ্মি আসবে কোথা থেকে ভাইয়া? আলোক রশ্মি আসবে এই পাশ থেকে। ওকে, ধরো এই পাশ থেকে কোনো একটা আলোক রশ্মি আসলো, সেটা কিসের সমান্তরালে ভাইয়া? এই যে প্রধান অক্ষের সমান্তরালে, তাই না? এই যে প্রধান অক্ষ, তোমার এই যে প্রধান অক্ষটা, এই প্রধান অক্ষের সমান্তরালে একটা আলোক রশ্মি আসলো। তো এই প্রধান অক্ষের সমান্তরালে এসে আলোক রশ্মিটা এসে কি হবে? প্রতিফলিত হবে, তাই না? প্রতিফলিত হয়ে কোন দিকে যাবে ভাইয়া? এই যে এইদিকে প্রতিফলিত হয়ে চলে যাবে, ঠিক আছে? প্রতিফলিত হয়ে এইদিকে যাবে। তো এই যে আলোক রশ্মিটা আসলো এবং এইদিকে প্রতিফলিত হয়ে চলে গেল, ফলে কি হচ্ছে ভাইয়া? ফলে এই আলোক রশ্মিটাকে যদি তুমি এইদিকে বর্ধিত করো, তাহলে হচ্ছে এই আলোক রশ্মিটাকে যদি এইখানে এইদিকে বর্ধিত করো, তাহলে তুমি দেখবা যে এইখানে কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মিটা আসছে বলে মনে হয়। সেটাই হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে প্রধান ফোকাস। সেটা হচ্ছে কি? প্রধান ফোকাস। ওকে, আবার যদি এইখান থেকে যদি তুমি এই যে প্রধান প্রধান ফোকাসের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি এইভাবে যদি তুমি এইখান থেকে দাও, ধরো এইভাবে প্রধান ফোকাসের সমান্তরালে কোনো আলোক রশ্মি এখানে আসলো, সেটা কি হবে? সেটা হচ্ছে কি, ফোকাসের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে সেটা কোথায় যাবে? প্রধান অক্ষের সমান্তরালে ফেরত যাবে। ওকে, বুঝছো কাহিনীটা? যদি প্রধান অক্ষের সমান্তরালে আসে, তাহলে সেটা এমন ভাবে চলে যায় যেন সেটা কি হয়, যেন যেন মনে হচ্ছে সেটা প্রধান ফোকাস থেকে আসতেছে। আবার প্রধান ফোকাসের দিকে যদি, সোজা প্রধান ফোকাসের দিকে যদি কোনো আলোক রশ্মি আসে, তাহলে সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে যায়। তো এই দুইটা যোগ করলে আমরা এইখানে একটা বিন্দু পাই, যেটাই হচ্ছে কি, প্রধান ফোকাস। ওকে, এখানে আমাদের একটু জিনিস হচ্ছে, আমরা জ্যামিতি দিয়ে আর্ট করতেছি না, তাই হচ্ছে তোমাদের কাছে এরকম মনে হচ্ছে। এইখানে ভাইয়া আমি তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই চিত্রে, সেটা হচ্ছে এই যে সি এবং পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি, মধ্যবর্তী দূরত্ব আর। আর এফ এবং পি এর মধ্যবর্তী কত দূরত্ব ভাইয়া জানো? সেটা হচ্ছে r/2। ঠিক আছে, এই ফোকাস দূরত্ব আমরা লিখছি না? ফোকাস দূরত্ব কি লিখছি? না, তোমাদের এখানে ফোকাস দূরত্ব বলা হয় নাই। তো এই ফোকাস দূরত্ব হচ্ছে কোনটা ভাইয়া জানো? এই এফ এবং পি এর মধ্যবর্তী যে দূরত্ব, এফ ও পি এর দূরত্বটা হচ্ছে কি, ফোকাস দূরত্ব। সেটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এফ দিয়ে প্রকাশ করা হয়। এফ ইজ ইকুয়াল টু কত? r/2। অর্থাৎ বক্রতার কেন্দ্র থেকে মেরুর যে দূরত্ব, ব্যাসার্ধ আর, বক্রতার ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? বক্রতার ব্যাসার্ধকে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো প্রধান ফোকাসের দূরত্ব। ওকে, ঠিক আছে, আমরা কি পাবো? ফোকাস দূরত্ব। ওকে, সেটাকে কি দ্বারা প্রকাশ করা? এফ দ্বারা প্রকাশ করা। ফোকাস দূরত্ব সমান কত হবে? r/2। ওকে, তো এইটা যদি তুমি এইখানে বুঝে থাকো, আর এইখান থেকে তাহলে আমরা উত্তল অংশেও বুঝলাম। উত্তল অংশে কি হইলো? এভাবে প্রধান অক্ষের সমান্তরালে আসা কোনো আলোক রশ্মি এভাবে আসলো, সেটা হচ্ছে কি এইভাবে অপসৃত হচ্ছে। ওকে, আবার এইখানে যদি প্রধান ফোকাসের সমান্তরালে আসে কোনো আলোক রশ্মি আসে, তাহলে সেটা কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এটা মনে হবে যে এফ প্রাইম কোনো বিন্দু থেকে আসতেছে, বা এই যে প্রধান ফোকাস থেকে কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হবে। ওকে, এই বিন্দুটা কি ভাবে বলো তো? এইখান থেকে যে কোথা থেকে একটা আলোক রাশি আছে, আমি তো তোমাদের বিম্ব পড়াইছি, তাহলে তুমি এখন আমাকে বলো তো, এইখান থেকে আলোক রাশি আছে, আবার এইদিকে চলে যাচ্ছে, আবার এইখান থেকে প্রধান ফোকাসের সমান্তরালে কোনো আলোক রাশি আসলো, আবার এইদিকে চলে গেল, এইখানে এসে মনে হচ্ছে যে এ প্রাইম বিন্দুতে আলোটা আসছে, তাই না? তো এই যে তোমার মনে হচ্ছে আলোটা এ প্রাইম বিন্দু থেকে আসছে, তার মানে এটা হচ্ছে কি, অবাস্তব বিম্ব। ঠিক আছে, অবাস্তব বিম্ব। এইখানে অবাস্তব বিম্ব, এটাতে হচ্ছে কি ফোকাস দূরত্ব আছে, তাই না? এই ফোকাস দূরত্ব এখানে এফ হচ্ছে কত? এখানে এফ ফোকাস দূরত্ব সবসময় কি হয়? মাইনাস হয়। কারণ কি? এটা কি দর্পণের বিপরীত পাশে না? দর্পণের বিপরীত পাশে না? আলো যেদিক থেকে আছে তার বিপরীত দিকেই ঘটনা ঘটতেছে, অর্থাৎ আলো এই পাশ থেকে আসতেছে। এই ঘটনাটা ঘটছে কোন দিকে? বিপরীত দিক থেকে, তাই না? এই জন্য এখানে ফোকাস দূরত্বকে সাধারণত মাইনাস দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ যে মানটা থাকে তার আগে মাইনাস বসে। আর এইখানে অবতল দর্পণের ক্ষেত্রে কি, তোমার হচ্ছে যে দিক থেকে আলো আসতেছে সেই একই দিকে প্রতিফলিত হচ্ছে তোমার হচ্ছে। তো এইখানে মূলত ফোকাস দূরত্ব কি, অবতল দর্পণে ফোকাস দূরত্ব এফ হচ্ছে কি, পজিটিভ। এইটুকু যদি বুঝে থাকো, তাহলে এখন আমরা এতক্ষণ যা যা পড়লাম সেগুলো এখানে লেখা আছে। বক্রতার কেন্দ্র কাকে বলে? এই যে গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকেই বক্রতার কেন্দ্র বলে, অর্থাৎ যেটাকে আমরা সি দিয়ে প্রকাশ করছি। মেরুবিন্দু, দর্পণের জ্যামিতিক কেন্দ্রকে কি বলা হয়? মেরুবিন্দু বলা হয়, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করছি। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে কি, মেরু থেকে বক্রতার কেন্দ্রের দূরত্বকে আমরা কি বলছি? বক্রতার ব্যাসার্ধ বলছি, যেটাকে আমরা সিপি এর দূরত্ব, সিপি এর দূরত্ব লিখছি, তাই না? সিপি এর দূরত্ব। ওকে, তারপরে কি বলা হয়েছে? প্রধান অক্ষ কাকে বলে? মেরু এবং বক্রতার কেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী সরলরেখাকেই প্রধান অক্ষ বলে, যেটা হচ্ছে সিপি রেখা। সিপি রেখাকে আমরা কি বলছি? প্রধান অক্ষ। গৌণ অক্ষ কোনটা? এই যে গোলীয় দর্পণ, গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্রে সি দিয়ে গমনকারী প্রধান অক্ষ ভিন্ন যে কোনো সরলরেখাকে গৌণ অক্ষ বলে। অর্থাৎ প্রধান অক্ষ বাদে, প্রধান অক্ষের সমান্তরালে আসা বাদ দিয়ে বক্রতার কেন্দ্র থেকে যে কোনো দিকে আসা আলোক রশ্মিকেই আমরা কি বলবো? গৌণ অক্ষ বলবো। দর্পণের উপর যেটাই পড়বে সেটা হচ্ছে কি, গৌণ অক্ষ। তারপর হচ্ছে কি,
ফোকাস বিন্দু। ফোকাস বিন্দু কি? প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি গুচ্ছ দর্পণে প্রতিফলিত হওয়ার পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে কি? সেটাই হচ্ছে প্রধান ফোকাস বা ফোকাস বিন্দু। সেটা কি বলা হয়? কি? ফোকাস বিন্দু। অর্থাৎ অবতল দর্পণের ক্ষেত্রে, এই যে অবতল দর্পণের ক্ষেত্রে, এই যে অবতল দর্পণ, এইখান থেকে আপাত আলোক রশ্মি আসলো এবং সেটা কি প্রতিফলনের পর যে বিন্দু দিয়ে যায় সেটা কি বলা হয়? কি? ফোকাস বিন্দু। আর উত্তল দর্পণের ক্ষেত্রে কি? আলো আসলো, যে বিন্দু থেকে আসছে বলে মনে হচ্ছে সেটাই হচ্ছে কি? ফোকাস বিন্দু। এই যে দেখো এখানে সেটাই বলা আছে অবতল দর্পণের ক্ষেত্রে এইটা। ঠিক আছে, এই যে অবতল দর্পণের ক্ষেত্রে এইটা। উত্তল দর্পণের ক্ষেত্রে কি? যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাকে কি বলে? ফোকাস বিন্দু বলে। তারপরে ফোকাস দূরত্ব কি? মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে কি বলে? ফোকাস দূরত্ব বলে। মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব, এই যে মেরু কোনটা? এই যে পি। পি থেকে কি? পি থেকে এই যে এই দূরত্বটাকে কি বলে? প্রধান, এই যে প্রধান ফোকাস বিন্দুকে কি বলে? তোমার হচ্ছে ফোকাস দূরত্ব বলে। ঠিক আছে, মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্বকে কি বলে? ফোকাস দূরত্ব বলে। এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু কত? আর বাই টু। ঠিক আছে, এই এফ ইজ ইকুয়াল টু আর বাই টু ভাইয়া, এটা আমি তোমাদের হচ্ছে অন্য একটা লেকচারে হচ্ছে শুধুমাত্র এইটারই হচ্ছে প্রমাণ করে দেখাবো। আশা করি হচ্ছে সেই লেকচারটাও খুব দ্রুত দিয়ে দিব, 10 থেকে 15 মিনিটের একটা ভিডিও হবে আশা করি। তো এইটুকু যদি বুঝে থাকো দর্পণ সম্পর্কে তোমাদের এই পর্যন্ত। এখন হচ্ছে ভাইয়া, এই যে আমি তখন থেকে তোমাকে বললাম আলোক রাশি এইভাবে আসলো, আলোক রাশি এইভাবে আসতেছে আবার এইদিকে ফেরত যাচ্ছে, এগুলো আমি বললাম আর হয়ে গেল ভাইয়া? এটা কিন্তু এটা না। তো এটার কিছু নিয়ম আছে। ঠিক আছে, এই প্রতিবিম্ব গঠনের কিছু কি আছে? নিয়ম আছে। এই যে অবতল দর্পণের প্রতিবিম্ব গঠনের নিয়ম, সেই নিয়মগুলা যদি আমি তোমাকে দেখাই, তাহলে এইটা হচ্ছে কি ভাইয়া? এটা তো হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে কি? মেরু বিন্দু, তাই না? এটা হচ্ছে কি? মেরু বিন্দু। এই যে বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে কি? মেরু। যদিও আমি হচ্ছে এটা জ্যামিতিক কেন্দ্র না, যদিও এটা একটু উপরে দিয়ে দিছি, এই বিন্দুটাকে আমি একটু উপরে দিয়ে দিছি, এটা আরেকটু নিচে হওয়া হইতো। আচ্ছা নিচেই দেই, তাহলে হচ্ছে তোমাদেরও বোঝার সুবিধা হবে। ওকে, মূলত এইখানেই হওয়ার কথা। যাই হোক, আশা করি একটু তোমরা হচ্ছে বুঝে নিও যে এটা হচ্ছে কি আমি হাতে আর্ট করতেছি। তোমরা যখন হচ্ছে জ্যামিতি দিয়ে আর্ট করবা তখন অবশ্যই হচ্ছে তোমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবে, এগুলো লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি? বক্রতার কেন্দ্র। এটা হচ্ছে কি? মেরু বিন্দু। তো আমি কি বলছিলাম প্রথমে ভাইয়া? প্রথম যেটা শর্ত, প্রথম যেটা নিয়ম, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষ কোনটা ভাইয়া? এই যে সিপি। সিপি এর সমান্তরালে কোনো আলোক রাশি আসলে সেটা যে বিন্দু দিয়ে যায় সেটা হচ্ছে কি? প্রধান ফোকাস। তো এইখানে যদি এটার মধ্যবর্তী দূরত্ব কি কোনটা? সিপি এর মধ্যবর্তী দূরত্ব কোনটা? সিপি এর মধ্যবর্তী বিন্দু হচ্ছে কোনটা? এইখানে হচ্ছে এফ যদি হয়, এটা যদি কি মধ্যবিন্দু হয় এফ। ঠিক আছে, এই মধ্যবিন্দু যদি এফ হয় তাহলে এটাই কি? ফোকাস বিন্দু। তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি কোথা দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে যাবে। এটা একটু ইয়ে হয়েছে। ওকে, এই যে প্রধান ফোকাস দিয়ে গেছে। ওকে, তাহলে আলোটা এদিকে আসলো, এদিকে চলে গেল। তাহলে কি? প্রধান অক্ষের প্রথম নিয়মে যাই, প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি প্রতিফলনের পর ফোকাস দিয়ে যায়, অর্থাৎ এফ দিয়ে যাবে। তারপর কি হবে ভাইয়া? তারপর হচ্ছে প্রধান ফোকাস দিয়ে আসা আলোক রশ্মি, এই যে প্রধান ফোকাস দিয়ে আসা আলোক রশ্মি কি হলো? আলোক রশ্মি, এই যে প্রধান ফোকাস দিয়ে আসা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এই যে প্রধান অক্ষ কোনটা? সিপি, তার সমান্তরাল হচ্ছে কোনটা? এই যে প্রধান অক্ষের সমান্তরালে যাবে। ওকে, এই যে প্রধান অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এটা হচ্ছে কি? প্রধান অক্ষের সমান্তরাল। একটু চিত্রটাই হয়েছে। তো এটা কোথায় মিলিত হচ্ছে? এইটা হচ্ছে তোমার এই যে এই বিন্দুটা থেকে এই যে এইরকম একটা জায়গায় এসে কি মিলিত হচ্ছে, যেটা বক্রতার কেন্দ্রের হচ্ছে একটু বাইরে, যদিও আমার ভিতরে। তো এটা হচ্ছে কি? এইগুলা হচ্ছে তোমরা হচ্ছে আমি জ্যামিতি দিয়ে আর্ট করতেছি না, তাই জাস্ট কিছু হচ্ছে জ্যামিতিক ভুল আছে, তোমরা জাস্ট আপাতত বুঝে নাও। তোমরা যখন জ্যামিতি দিয়ে আর্ট করবে তখন এই ভুলগুলো হবে না। ঠিক আছে, এইটা এটা বলছে ফোকাস দিয়ে আসা আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে যায়। ঠিক আছে, এখানে হচ্ছে দুইটা গেল, একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আর একটা হচ্ছে কি? প্রধান ফোকাস দিয়েছে। প্রধান অক্ষের সমান্তরাল, একটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। আরেকটা আলোক রশ্মি যাবে ভাইয়া, সেটা হচ্ছে কোথা দিয়ে? সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে। এই যে বক্রতার কেন্দ্র দিয়ে আসা আলোক রশ্মি, বক্রতার কেন্দ্র দিয়ে আসা আলোক রশ্মি কোন দিকে যাবে? যেদিকে যাবে সেই পথেই ফিরে আসবে, এই পথে গেলে এই পথেই ফিরে আসবে। ওকে, তাহলে এই তিনটা নিয়ম। সেটা হচ্ছে কি? প্রথম কথা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে আসা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে যাবে, বক্রতার কেন্দ্রে দিয়ে আলোক রশ্মি যে পথে যাবে একই পথে ফিরে আসবে। এবার আসো উত্তল দর্পণের ক্ষেত্রে দেখি। উত্তল দর্পণ কি? এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি প্রতিফলনের পর এমন ভাবে ছড়িয়ে যাবে যেন দর্পণের পেছনে এফ বিন্দু থেকে আসছে, অর্থাৎ প্রধান ফোকাস থেকে আসছে। ঠিক আছে, অর্থাৎ এইটা যদি তোমার ইয়া হয়, তো এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোক রশ্মি, এটা হচ্ছে প্রধান অক্ষ
প্রধান অক্ষের এই যে সমান্তরালে হচ্ছে আমরা একটা আলোক রশ্মি টানলাম, এটা হচ্ছে সমান্তরালে আসা আলোক রশ্মি, এটা কি এই যে এইদিকে ছড়িয়ে যাবে, এইটাই বলছে প্রতিফলনের পর রশ্মিটি এমন ভাবে ছড়িয়ে পড়ে, অর্থাৎ এই যে রশ্মিটি এমন ভাবে এইদিকে ছড়িয়ে পড়লো যেন তা দর্পণের পিছনে ফোকাস থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ এইটাকে, এখানে ফোকাস কোনটা, এইটাকে হচ্ছে আমরা এই যে বক্রতার কেন্দ্র যদি এইটা হয়, তাহলে এইখান থেকে এইটা হচ্ছে মেরু। ওকে, তো এই যে এইটা হচ্ছে কি, এই যে এইখান থেকে আসতেছে বলে মনে হয়, অর্থাৎ ফোকাস এফ থেকে আসছে বলে মনে হয়। ঠিক আছে, আবার যদি কোনো রশ্মি দর্পণের পেছনে ফোকাস দিক নির্দেশ করে আপাতিত হয়, অর্থাৎ এই যে ফোকাস অর্থাৎ এফ কে নির্দেশ করে আপাতিত হয়, সেটা কিরকম, ধরো হচ্ছে এইরকম একটা আলোক রশ্মি, এইটা হচ্ছে এইরকম একটা আলোক রশ্মি, এই যে এইরকম একটা আলোক রশ্মি, ধরো কি হলো, ফোকাসকে কেন্দ্র করে এলো, আর একটু উপরে দেই, এই যে এরকম একটা আলোক রশ্মি এই পাশে ফোকাসকে কেন্দ্র করে আসতেছে। ঠিক আছে, তাহলে সেটা কোথায় যাবে, তাহলে সেটা যাবে প্রধান অক্ষের সমান্তরাল, এই যে এইদিকে চলে যাবে। ওকে, এইদিকে চলে যাবে। এটাকেও যদি বর্ধিত করি, যে প্রধান ফোকাসের সমান্তরালে চলে যায়, এটাকেও বর্ধিত করলে কি হবে, এটা মনে হবে যে এইখান থেকে প্রধান ফোকাস থেকে আসতেছে। ওকে, আবার যদি কোনো রশ্মি দর্পণের পেছনে বক্রতার কেন্দ্রের দিক নির্দেশ করে আপাতিত হয়, তবে দর্পণের লম্বভাবে পড়ে একই পথে ফিরে আসে। এই একই কথা, এরকম যদি এই চিত্রটাই যদি এইখানে আমি আট করি, তোমার হচ্ছে হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র না, এইটা এইটা ধরো এইখানে, এটা বোঝার জন্য আমি দিলাম, এরপর থেকে আমি কেটে দিব আর কি, দাঁড়াও, এই যে এই যে এইখান থেকে যদি কোনো আলোক রশ্মি আসে, এই যে এইখান থেকে অর্থাৎ এইভাবে যদি কোনো আলোক রশ্মি আসে, আমি লেখার উপর টান দিলাম তোমাদের বোঝানোর জন্য, এইভাবে যদি কোনো আলোক রশ্মি আসে, সেটা কি হবে, সেটা আবার একই পথে ফিরে যাবে। ঠিক আছে, এই যে কোন রশ্মি দর্পণের পেছনে বক্রতার কেন্দ্র সি কে নির্দেশ করে, এই যে বক্রতার কেন্দ্র সি কে নির্দেশ করে আসতেছে, ঠিক আছে, সি কে নির্দেশ করে আপাতিত হলে তার দর্পণে লম্বভাবে পড়ে একই পথে ফিরে আসবে। অর্থাৎ দর্পণে এই যে লম্বভাবে পড়ছে, এইভাবে আসছে, এইভাবে আলোক রশ্মিটা আসছে এবং সেটা কি একই পথে ফিরে গেছে, যেভাবে আসছে সেইভাবেই ফিরে গেছে। ঠিক আছে, তাহলে আশা করি এখানে যে তোমাদের কি হচ্ছে আলোক রশ্মি যে পড়ার যে নিয়মটা, তিনটা নিয়ম হচ্ছে, প্রথমে হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে যায়, তারপর হচ্ছে প্রধান ফোকাস দিয়ে যায়, তারপর হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে যায়। ঠিক আছে, তো এই তিনটা নিয়ম আশা করি তোমরা হচ্ছে বুঝছো। যদি বুঝে থাকো ভাইয়া, তাহলে হচ্ছে তোমাদের হচ্ছে আমি এইখানে আরেকটা কথা বলবো, এই হচ্ছে তোমার এই যে দুইটা দর্পণ তুমি এতক্ষণ পর্যন্ত দেখলা, সেটা হচ্ছে উত্তল দর্পণ, অবতল দর্পণ। এই দুইটা দর্পণের আবার আলাদা করে একটা নাম আছে, যেটা তোমার পরীক্ষায় আসতেও পারে, সেটা হচ্ছে কি উত্তল দর্পণ আর অবতল দর্পণের আলাদা দুইটা নাম আছে, সেই নামগুলো আমি তোমাদের আচ্ছা এইখানেই দেই। অবতল দর্পণকে কি বলা হয় ভাইয়া, তোমার অবতল দর্পণকে অভিসারী দর্পণ বলা হয়। কি দর্পণ, অভিসারী দর্পণ বলা হয়। কেন অভিসারী দর্পণ বলা হয়, কারণ হচ্ছে এই দর্পণটা হচ্ছে কোনো একটা, এই দর্পণ থেকে মানে এই দর্পণে কোনো একটা আলো আসলে সেটা হচ্ছে কি কোনো একটা বিন্দুতে মিলিত হয়, এই যে কোনো একটা বিন্দু অর্থাৎ এই বিন্দুটাতে মিলিত হয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা অভিসৃত হচ্ছে বলে মনে হয়, এই জন্য এটা কি বলা হয়, কি অভিসারী দর্পণ। আর উত্তল দর্পণকে কি বলা হয় ভাইয়া, উত্তল দর্পণকে বলা হয়, উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ। কি বল দর্পণ, অপসারী দর্পণ। অপসারী দর্পণ কেন বলা হয়, কারণ এখান থেকে কোনো আসা আলোক রশ্মি, এই যে আলোক রশ্মি গুলো আছে, সেটা হচ্ছে কি অপসৃত হচ্ছে বা চারদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক আছে, প্রতিফলনের পর ছড়িয়ে পড়ে, এই জন্য এটাকে কি বলা হয়, অপসারী দর্পণ বলা হয়। তাহলে উত্তর দর্পণ অপসারী দর্পণ, আর হচ্ছে কি অবতল দর্পণকে কি বলা হয়, অভিসারী দর্পণ। ঠিক আছে, তো এইটুকু যদি পড়লা, এরপরে তোমাদের হচ্ছে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে দর্পণের ব্যবহার। এতক্ষণ ধরে দর্পণ পড়লা, দর্পণের ব্যবহার পড়লে আমাদের মোটামুটি দর্পণ সম্পর্কে ছোটখাটো যেসব বিষয় আছে সবগুলোই শেষ হবে। তো দর্পণের ব্যবহার কি ভাইয়া, দর্পণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, উত্তল দর্পণ, অবতল দর্পণ, সব মানে আমরা যদি উত্তল দর্পণের ব্যবহার দেখি, সেটা হচ্ছে কি উত্তল দর্পণ কোথায় কোথায় ব্যবহার হয় বলতো, গাড়ির রিয়ার ভিউ মিররে ব্যবহার করা হয়, অর্থাৎ গাড়ির সাইডে যে মিরর গুলা থাকে সেটাতে কি ব্যবহার করা হয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়, গাড়ির রিয়ার ভিউ মিরর। ওকে, কেন উত্তল দর্পণ ব্যবহার করা হয়, কারণ উত্তল দর্পণ ব্যবহার করলে গাড়ি চালক হচ্ছে কি পিছনের অনেক বড় একটা অংশ এই ছোট্ট আয়নার ভিতরে দেখতে পারে, ঠিক আছে, এই জন্য মূলত উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আবার হচ্ছে কি রাস্তার বাঁকে হচ্ছে কি বিভিন্ন রাস্তা, পাহাড়ি রাস্তার ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের দর্পণ ব্যবহার করা হয়, যাতে যাত্রীরা হচ্ছে বা বাস চালক হচ্ছে বুঝতে পারে পাহাড়ি রাস্তাতে কি হয়, এরকম এরকম অনেকগুলা বাঁক বাঁক থাকে না, তো এই বাঘের পরে এইখানে একটা উত্তল দর্পণ লাগানো থাকলে এইখান থেকে আসা গাড়ি চালক দেখতে পারে যে এই পাশ থেকে কোনো গাড়ি আসতেছে কিনা, বা এইখান থেকে আসা গাড়ি চালক দেখতে পারে যে এই পাশ থেকে কোনো গাড়ি যাচ্ছে কিনা। ঠিক আছে, অর্থাৎ রাস্তার বাঁকে, রাস্তার বাঁক। ওকে, আরেকটা হচ্ছে কি ভাইয়া, নিরাপত্তা দর্পণ, অর্থাৎ নিরাপত্তা দর্পণের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। নিরাপত্তা দর্পণ কিরকম দর্পণ,
নিরাপত্তা দর্পণ। এটা হচ্ছে বিভিন্ন শপিং মল বা হচ্ছে কি বড় বড় হচ্ছে বাড়িতে বা হচ্ছে অনেকে নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করে। যেমন হচ্ছে এখানে দোকানদার হচ্ছে কি নজরদারি রাখার জন্য বা নজরদারিতে রাখার জন্যই মূলত এই নিরাপত্তা দর্পণ ব্যবহার করে। তো এটা হচ্ছে উত্তল দর্পণ। আর একটা হচ্ছে কি ভাইয়া অবতল দর্পণ। উত্তল দর্পণের ব্যবহার কোনগুলো তাহলে গাড়ির রিয়ার ভিউ মিরর, রাস্তার বাঁকে এবং কি নিরাপত্তা দর্পণ হিসেবেও উত্তল দর্পণ ব্যবহার করা হয়। তাহলে অবতল দর্পণ কি? অবতল দর্পণের ব্যবহার কি হয়? অবতল দর্পণ। অবতল দর্পণের ব্যবহার কোথায় কোথায় হয়? আমি ভাইয়া দ্রুত লিখি, এই জন্য হাতের লেখাগুলো হয়তো এরকম হয়, তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? তো অবতল দর্পণ কোথায় কোথায় ব্যবহার করা হয়? তোমার হচ্ছে মেকআপ মিরর। মেকআপ করার সময় আমরা যে আয়নার সামনে বসি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে অবতল দর্পণ। এই বা হচ্ছে কি সেভিং মিরর, বা সেভ করার সময় যেটাতে বসি বা যে 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 আয়নাটা দেখি সেটা হচ্ছে কি? অবতল দর্পণ। কারণ এই আয়নাটা ব্যবহার করা হয় কারণ হচ্ছে আমরা আমাদের ত্বকের ছোট ছোট জায়গাগুলো হচ্ছে কি সূক্ষ্মভাবে বড় করে দেখার জন্য মূলত অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? আবার চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। কোথায়? চিকিৎসা বিজ্ঞান, ঠিক আছে? চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কি দন্ত চিকিৎসকরা কি অবতল দর্পণ ব্যবহার করে, ঠিক আছে? দন্ত চিকিৎসকরা আমাদের মুখের ভিতরে কি দাঁত দেখার জন্য, দাঁত বড় করে দেখার জন্য কি ব্যবহার করে? অবতল দর্পণ ব্যবহার করে। এছাড়া নাক কান গলা চিকিৎসাও এই অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে গাড়ির কি হেডলাইট বা সাইড লাইটেও এই অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে টেলিস্কোপ, ঠিক আছে? টেলিস্কোপে কোন দর্পণ ব্যবহার করা? এমসিকিউ এর জন্য তোমাদের পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট। টেলিস্কোপ, সরি বানানটা ভুল হয়েছে, টেলিস্কোপ, ঠিক আছে? টেলিস্কোপে কি ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? মহাকাশে হচ্ছে কি মহাকাশের দূরের বস্তু দেখার জন্য আমরা কি বড় আকারের অবতল দর্পণ ব্যবহার করা হয়, ঠিক আছে? এই যে টেলিস্কোপ ব্যবহার করা হয়, টেলিস্কোপে ব্যবহার করা হয় অবতল দর্পণ, কিন্তু টেলিস্কোপের মতোই আরেকটা জিনিস আছে ভাইয়া, নামটা একই রকম, সেটা হচ্ছে পেরিস্কোপ। কি? পেরিস্কোপ, ঠিক আছে? পেরিস্কোপের কাজ কি ভাইয়া জানো? এটা তো হচ্ছে মহাকাশ মহাকাশের বস্তুগুলা দেখার জন্য, মহাকাশের, ঠিক আছে, মহাকাশের দূরের বস্তুগুলা ভালোভাবে দেখার জন্য আমরা কি করি? এই দর্পণ ব্যবহার করি, ঠিক আছে? এই অবতল দর্পণ ব্যবহার করি। কিন্তু কিন্তু হচ্ছে সরি, এখানে আমরা আবার মহাকাশ বানান ভুল লিখছি, মহাকাশ, ওকে? তো এই যে আবার আমরা পেরিস্কোপ ব্যবহার করি কোথায়? পেরিস্কোপ ব্যবহার করি ভাইয়া সাবমেরিনে। কোথায়? সাবমেরিন। সাবমেরিনে কি? সাবমেরিন কিসে চলে? পানির নিচ দিয়ে চলে, তাই না? এই পানির নিচ থেকে হচ্ছে উপরের অংশগুলো ভালোভাবে দেখার জন্য কি ব্যবহার করা হয়? এই পেরিস্কোপ ব্যবহার করা হয়। তাহলে টেলিস্কোপ ব্যবহার করা হয় মহাকাশে দূরের বস্তুগুলো দেখার জন্য, আর পেরিস্কোপ ব্যবহার করা হয় কোথায়? সাবমেরিনে। সাবমেরিনে ব্যবহার করে আমরা কি করি? সাবমেরিনে পেরিস্কোপ ব্যবহার করে আমরা পানির উপরের বস্তুগুলো হচ্ছে কি ভালোভাবে দেখার জন্য ব্যবহার করা হয়। কিন্তু এই পেরিস্কোপটা হচ্ছে কি সমতল দর্পণ। কি দর্পণ? সমতল দর্পণ। টেলিস্কোপ হচ্ছে অবতল দর্পণ আর পেরিস্কোপ হচ্ছে কি সমতল দর্পণ, ঠিক আছে? এই দুইটা একটু মনে রাখিও। তাহলে আশা করি এই অধ্যায়ে দর্পণ সম্পর্কে আমরা যা যা শিখলাম, প্রতিবিম্ব গঠন, প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, দর্পণ হচ্ছে উত্তল দর্পণ কিরকম, অবতল দর্পণ কিরকম, সেগুলা নিয়ে কথাবার্তা বললাম। তারপরে হচ্ছে আর কি পড়ছি? আলোর এই যে প্রতিবিম্ব গঠনের নিয়ম 3টা পড়লাম। তারপরে দর্পণের কোন বিন্দুটাকে কি বলা হয় সেটা পড়লাম। তারপরে হচ্ছে দর্পণের ব্যবহার পড়লাম। তো আশা করি দর্পণ সম্পর্কে আমাদের আর কোনো পড়া বাকি নাই। পরবর্তী লেকচারে আমরা হচ্ছে তোমাদের কিভাবে হচ্ছে বিম্ব গঠিত হয়, বিম্বটা বাস্তব বিম্ব না অবাস্তব বিম্ব, আলোক রশ্মি যখন এই যে এইখান থেকে, যেমন কোনো একটা আলোক রশ্মি বক্রতার কেন্দ্র থেকে আসলে কি মানে প্রতিবিম্ব কোথায় হবে, কেন হবে, তারপরে হচ্ছে ফোকাস থেকে আসলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, বা অসীম থেকে আসা কোনো আলোক রশ্মি, এইরকম ধরো অসীম থেকে আসা কোনো আলোক রশ্মি যদি এভাবে পড়ে দর্পণের উপর, তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। তো এইসব নিয়ে আমরা পরবর্তী লেকচারে কথা বলবো আশা করতেছি। আর একটা লেকচারই হচ্ছে তোমাদের আলোর প্রতিফলন অধ্যায়টা শেষ হবে, তারপর আমরা হচ্ছে বোর্ড প্রশ্ন প্লাস হচ্ছে এমসিকিউ সলভ করার চেষ্টা করব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।